আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে মেন্টর হিসেবে আমি আছি ডক্টর ফারজানা পারভিন নুকু। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লাইভ ক্লাসের টপিক হচ্ছে পালমোনারি এম্বোলিজম, যে টপিকটি আমাদের হেল্প করবে যারা আমরা সামনের সেশনে এফসিপিএস পার্ট 1 এক্সামিনেশনে অংশগ্রহণ করতে যাচ্ছি, সেই সাথে যারা রেসিডেন্সি যে কোনো বিষয়ে আমাদের এই টপিকটি হেল্প করে থাকে, সাথে যারা স্পেশালি মেডিসিনের কোনো ব্রাঞ্চে আপনি পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য কিন্তু পালমোনারি এম্বোলিজম টপিকটি খুবই প্রয়োজনীয়। এখান থেকে আমাদের অনেকগুলি এমসিকিউ আসে, প্রবলেম বেসড এসিকিউ আমাদের এসে থাকে, এবং সেই জন্য এটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদের পরীক্ষায় আমাদের অপশনগুলা চুজ করতে সাহায্য করবে। তাহলে আমরা ইন শর্ট আজকে পালমোনারি এম্বোলিজমটা নিয়ে ডিসকাস করব। তার আগে একটু বলে নেই এই লাইভ ক্লাসগুলো আমাদের কিভাবে হেল্প করবে। দেখেন, আমরা যে ছোট ছোট করে লাইভ ক্লাসগুলো আমাদের হচ্ছে, এখানে আমাদের যেই জিনিসগুলা যেই টপিকগুলা আমাদের হয়তো একটু কম পড়া হচ্ছে, আমাদের একটু নেগলেক্টেড থাকে, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলা, সেগুলা যদি আমাদেরকে এই লাইভ সেশনের মাধ্যমে আমরা একটু করে শুনে ফেলতে পারি, আমাদের কনসেপশনটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায়। অল্প সময় যদি আমাকে বইটা খোলা লাগলো না, আমি শুধু শুনলাম, সেখান থেকেও কিন্তু আমাদের যে পরিমাণ ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, এটাই কিন্তু আমাদের এমসিকিউতে যথেষ্ট হেল্প করবে। এমসিকিউ হোক, সিঙ্গেল বেসড আনসার হোক, আমাদেরকে এবং ইভেন প্রবলেম বেসড সিনারিও বেসড কোশ্চেনগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা আমাদেরকে হেল্প করবে। ওকে, সেই জন্য ম্যাট্রিক্সের পক্ষ থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে শুধু আপনাদের উপকারের জন্য। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিক হচ্ছে পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে এম্বোলিজম জিনিসটা আসলে কি। এম্বোলিজমটা হচ্ছে যে কোনো সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, এক ধরনের কম্পোনেন্ট, এবং এটা সাধারণত একটা ডিটাচড কম্পোনেন্ট যেটা ব্লাড ভেসেলের মধ্যে থেকে সেই ভেসেলটাকে অক্লুড করে দিচ্ছে। ঠিক আছে, এটার সোর্সটা কি? এটার সোর্সটা আসলে একটা থ্রম্বাস, আর থ্রম্বাসটা হয় সাধারণত মুভিং ব্লাড ভেসেলে। মুভিং ব্লাড ভেসেল মানে ফ্লোয়িং ব্লাড ভেসেলে, যেখানে ব্লাড ভেসেলের মধ্যে আমাদের ব্লাড ফ্লো করছে, এই অবস্থায় সেখানে ফ্লোয়ের কোনো অ্যাবনর্মালিটি থাকতে পারে, ভেসেলের কোনো অ্যাবনর্মালিটি থাকতে পারে, কোয়াগুলেশন ফ্যাক্টরে কোনো অ্যাবনর্মালিটি থাকতে পারে। এই তিনটাকে একসাথে আমরা বলি ভার্কাস ট্রায়াড। এই তিনটার যে কোনো একটাতে যদি প্রবলেম হয়, সেই পেশেন্টটা কিন্তু আদার ফ্যাক্টরটাকে পটেনশিয়েট করে। অ্যাজ এ হোল তারা দুইটা বা তিনটা ফ্যাক্টর একসাথে মিলে ব্লাড ভেসেলের মধ্যে একটা ক্লট ফর্মেশনে হেল্প করে। আলটিমেটলি ওই ক্লটটা যদি কোনো কারণে আমাদের যেখানে ভেসেলের মধ্যে এই ক্লটটা থাকছে সেখান থেকে লস হয়ে ডিস্টেন্ট এরিয়াতে যায় এবং সেখানে গিয়ে ভেসেলটাকে অক্লুড করে দেয়, তাহলে যেই ভেসেলটাকে সে ফার্দার অক্লুড করে দিল, ওই ভেসেলটা যে অর্গানকে সাপ্লাই দিচ্ছিল সেই অর্গানের ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হবে। ইম্পেয়ার্ড ব্লাড সাপ্লাই তার ইস্কেমিয়া হবে, একই সাথে তার নিউট্রিশন ডেফিসিয়েন্সি হবে এবং অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে। ফলে পেশেন্টের কি হবে? অর্গানের যে ফাংশন সেটা ডিসফাংশন হবে। পালমোনারি এম্বোলিজম হচ্ছে আমাদের লাংসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, সেখানে যদি এইভাবে আমাদের ব্লাড ক্লটটা ফর্ম করে, তাহলে যেটা সোর্স হয়তো ডিপ ভেইন থ্রম্বোসিস, ভেইন থ্রম্বোসিস হচ্ছে ডিপের যে কোনো ভেইনে যদি থ্রম্বাসটা থাকে, কমনলি পাওয়া যায় লেগসে। ঠিক আছে, ইউনিল্যাটারাল যে কোনো লেগে এটার সোর্স ছিল, একটা থ্রম্বাস ছিল, সেটা ডিসলস হয়ে লাংসের ভেসেলের মধ্যে গিয়ে এম্বোলাস ফর্ম করেছে। ফলে লাংসের একটা নির্দিষ্ট এরিয়া তখন সেখানে কি হচ্ছে? ইস্কেমিয়া হচ্ছে, এবং আমাদের যে প্রপার ভেন্টিলেশন পারফিউশন সেটা কিন্তু আর মেনটেন করতে পারছে না, তাই না? এটাই হচ্ছে পালমোনারি এম্বোলিজম। আর আমরা জানি আমাদের খুবই ভাইটাল একটা অর্গান হচ্ছে লাংস।
আর লাংস যখন ইম্পেয়ার্ড হয় তার ফাংশন, তখন কি হয়, আমাদের আসল প্রবলেম কোথায় হয়ে যাবে, তখন আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। রেসপিরেটরি ডিস্ট্রেস হলে আমার কি হবে, পেশেন্টের সেই সাথে পেশেন্টের ফ্যাটিক হবে, ডিজিনেস হবে, প্যালপিটেশন হবে, চেস্ট পেইন হবে। এগুলা তাহলে পালমোনারি এম্বোলিজমের সিমটম, তাই না? এগুলা তাহলে পালমোনারি এম্বোলিজমের সিমটম। তাহলে কি, শ্বাসকষ্ট হবে, চেস্ট পেইন হবে, পেশেন্টের প্যালপিটেশন হবে। আর আমাদের এই পেশেন্টগুলো অনেক সময় যদি ম্যাসিভ সাডেন এম্বোলিজম হয়, এই পেশেন্টের কিন্তু সাথে সাথে হিমোপটাইসিসও হতে পারে। হ্যাঁ, আমরা তাহলে পেশেন্টের কি দেখবো, যে এখন আমি যখন সাইন দেখবো, সাইন দেখতে গেলে আমি কি পাবো, সাইন দেখতে গেলে দেখা যাবে যে এই পেশেন্টগুলার তখন সায়ানোজড হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া পাবো এবং ইররেগুলার হার্ট রেট পাবো। ঠিক আছে, আচ্ছা, ট্যাকিকার্ডিয়া পেলাম, হার্ট রেট ইররেগুলার পেলাম, পেশেন্টের আমি সায়ানোজড পেলাম। তখন আমি যদি পালস অক্সিমেট্রি লাগিয়ে দেখবো তার স্যাচুরেশন ফল ডাউন করেছে। ওকে, এখন আর কি হতে পারে, আমি এই পেশেন্টটাকে এখন আমার ইমার্জেন্সি ম্যানেজ করতে হবে। আমি তখন তার ভাইটালস গুলো দেখবো যে পেশেন্ট অনেকটা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে শকে চলে যায়। যদি পেশেন্টের মাইল্ড টু মডারেট হয়, তখন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সেই পেশেন্টের জাস্ট হাইপোক্সিয়া হচ্ছে, একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ডিসনিয়া হচ্ছে, মানে জাস্ট, কিন্তু পেশেন্টের হিমোপটাইসিস হচ্ছে না, পেশেন্ট শকে চলে যাচ্ছে না। ওই ফিলিংস গুলা যে আমার খারাপ লাগছে। আবার এই এম্বোলিজমটায় যদি ক্রনিক আকারে হয়, তখন পেশেন্টের কি হয়, অনেক সময় পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায়। কারণ তার দেখা যাচ্ছে পালমোনারি ভাস্কুলেচারের অসংখ্য ব্লাড ভেসেলে ছোট ছোট করে তার হচ্ছে ক্লট ফর্ম করেছে। কিন্তু আমরা তো জানি যে ডুয়েল ব্লাড সাপ্লাই কোন কোন অর্গানে থাকে, যেমন আমাদের লাংসে ডুয়েল ব্লাড সাপ্লাই থাকে, আমাদের হচ্ছে লিভারের ডুয়েল ব্লাড সাপ্লাই থাকে। এই সব অর্গানগুলাতে যদি কোনো একটা ভেসেলে এম্বোলিজমের কারণে, থ্রম্বাসের কারণে অক্লুড হয়ে যায়, তখন সেখানে আরো একটা ব্লাড ভেসেলস থাকে যেটা দিয়ে তার কিন্তু কিছুটা পারফিউশন মেইনটেইন করে। আর কি হয়, যদি ক্রনিক্যালি কোনো থ্রম্বাস, ক্রনিক্যালি কোনো এম্বোলিজম হয়, তাহলে সেখানে একটা সময় পাওয়া যায়। কিসের সময় পাওয়া যায়? ওখানে সময় পাওয়া যায় কোলেটারাল ভেসেলস ফরমেশনের। ফলে পেশেন্টের সিমটম কিন্তু খুব বেশি হয় না সেখানে, তাই না? কারণ আমাদের বডি টেন্ডেন্সি কি অ্যাডাপ্ট করে ফেলার, হ্যাঁ, একটা অ্যাক্লিমেটাইজেশনের টেন্ডেন্সি থাকে। ক্রনিক্যালি মাইনর থাকলে তখন সেটা সে অ্যাডাপ্ট করে ফেলতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আর কি জানতে হবে। এই যে আমরা সিমটম জানলাম, আমরা সাইন জানলাম, এখন এই পেশেন্ট গুলাকে আমরা ডায়াগনোজ করব কিভাবে। ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন একটা পেশেন্ট শকে আছে, তার সিভিয়ার ডিস্ট্রেস হচ্ছে, আপনার কাছে হসপিটালাইজড পেশেন্টটা, অথবা মনে করেন সে বাসায়, তাকে যদি আপনি এখন ইনভেসিভ টেস্ট করতে চান, সেটার সময় কি সে আপনাকে দিবে? তাকে তো আপনাকে রিসাসিটেট করতে হবে। তাহলে ইমিডিয়েট আপনি কি করতে পারেন? ইমিডিয়েট এই পেশেন্টের জন্য আমি হচ্ছে তার ইমার্জেন্সি একটা ইসিজি করতে পারি, তাই না? ইসিজিতে আমি কি পাবো? ইসিজিতে এই পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ট্যাকিকার্ডিয়া, তারপর আমরা ইভেন ইররেগুলার হার্টবিট বা রিদমও পেতে পারি। নেক্সট হচ্ছে আমরা এই পেশেন্টের ব্লাডটা ড্র করব। ব্লাডটা ড্র করলে আমি কিন্তু সেখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাব। একটা তো আমরা বেড সাইডে আমরা দেখেছি পেশেন্টের স্যাচুরেশন কম, যেটা আমরা পালস অক্সিমেট্রি দিয়ে দেখে ফেলেছি। এখন আমি যখন ব্লাডটা ড্র করব, সেখান থেকে আমি তার ট্রোপোনিন আই করতে দিব, সেটা রেজ থাকতে পারে। পেশেন্টের আমি এবিজি করব, সেখানে মেটাবলিক অ্যাসিডোসিস পেতে পারি। পেশেন্টের যেহেতু হাইপোক্সিয়া হচ্ছে, এছাড়া আমি আর কি পাবো? এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন যেটা, সেটা হচ্ছে আমি সাথে সাথে তার ওই ব্লাড থেকে ডি ডাইমার করতেও পাঠিয়ে দিব। ঠিক আছে, ডি ডাইমারটা আমাদের বডির যে কোনো জায়গায় যে অ্যাবনর্মাল ক্লটিং অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা এই সম্পর্কে একটা ইনফরমেশন আপনাকে দিবে, কিন্তু সেটা কোনো স্পেসিফিক রেজাল্ট দিবে না, ওটা আপনাকে একটা ক্লু দিবে। ডি ডাইমারটা যদি রেজ থাকে,
ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা এই পেশেন্টের জন্য যদি আপনার সুইটেবল হচ্ছে প্লেসে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট মানে আপনার হচ্ছে জায়গা যেখানে আপনি এই পেশেন্টগুলা টার্সিয়ারি লেভেলে ম্যানেজ করতে পারবেন এবং হচ্ছে ওই ধরনের ফ্যাসিলিটিস আছে অ্যাডিকুয়েট, তাহলে এই পেশেন্টের জন্য এবার আপনি ইনভেসিভ টেস্টগুলোর দিকে চলে যাবেন। ইনভেসিভ টেস্টগুলোর মধ্যে কি আছে, এই পেশেন্টের আছে হচ্ছে আমি করতে পারি VQ স্ক্যান। VQ স্ক্যানটা হচ্ছে অনেকটা বলা যায় ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করতে হবে। স্ক্যান সাধারণত একটা নিউক্লিয়ার রেডিওলজিক্যাল টেস্টিং, ঠিক আছে। এখানে হচ্ছে ভেন্টিলেশন মানে কি, এয়ারের মুভমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা ওটা আমি দেখব, আর পারফিউশন মানে আমার ব্লাডের এক্সচেঞ্জটা ঠিক মতো হচ্ছে কিনা, যে কার্বন ডাইঅক্সাইডটা বডি থেকে বের হয়ে যাবে, অক্সিজেনটা আমাদের ব্লাড সার্কুলেশনে সুন্দর করে ঢুকবে, এই জিনিসটা ঠিক মতো হচ্ছে কিনা, এই জন্য আমরা VQ স্ক্যান করে দেখতে পারি। VQ স্ক্যান কিন্তু খুবই স্পেসিফিক আমাদের পালমোনারি এম্বলিজমের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে এই ফ্যাসিলিটিস সব জায়গায় থাকে না। তার থেকে ভালো কিন্তু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল সেটা কি থাকে, ড্রপলার আল্ট্রাসোনোগ্রাম কিন্তু থাকে। আমরা আর করতে পারি কি, একটা বেড সাইডে আমরা পেশেন্টের হচ্ছে একটা এনজিওগ্রাম করে ফেলতে পারি, তাই না, আমরা কি বলছি ইকো করতে পারি, তাই না। পেশেন্টের ইকো করলেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন একই সাথে পেয়ে যাব, বেড সাইড ইকো করব। এছাড়া এরপরে ইনভেসিভের মধ্যে আমরা যাব হচ্ছে এনজিওগ্রাম, পালমোনারি এনজিওগ্রাম করব। ওকে, পালমোনারি এনজিওগ্রাম আমাদেরকে এই ধারণা দিবে যে আমাদের আসলে তার যে ব্লকটা হয়েছে এটা কোথায় হয়েছে, ঠিক আছে, তার যে ক্লটটা ফর্ম হলো, এম্বোলাস হয়েছে, তার হাইপোক্সিয়া হচ্ছে, এটা কোথায় হচ্ছে। এখন যদি দেখেন যে পেশেন্টকে আপনার অত সে স্ট্রেসড আউট না, আপনি তাকে পোর্টেবল এক্সরে করলেও কিন্তু আমরা একটা সুন্দর করে অনেক সময় জাস্ট এক্সরেতেই আমরা কিন্তু এম্বোলাসটাকে আইডেন্টিফাই করতে পারি। লাংসের যেই জায়গাতে ভেন্টিলেশন হচ্ছে না সেই জায়গাটা আর এরিয়েটেড থাকবে না, সেই জায়গাটা কিন্তু অনেকটা একটা অপাসিফাইড এরিয়া হিসেবে, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া হিসেবে আমাদের কাছে এক্সরেতে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা কি করতে পারি, এবার আমাদের সফিস্টিকেটেড আরো কত টেস্ট আছে। আমরা সিটি স্ক্যান করতে পারি, সিটি পালমোনারি এনজিওগ্রাম যেমন প্রথমে করতে পারি, সেটা না হলে ইনভেসিভ পালমোনারি এনজিওগ্রাম করতে পারি, সেটা না করতে পারলে আমি শুধু সিটি করতে পারি, শুধু MRI করতে পারি। ওকে, আচ্ছা, কিন্তু আমি বললাম প্রথম দিকে যে আমি কি করতে পারবো, প্রথমে আমি একটা এক্সরে করতে পারি, আমি একটা ECG করতে পারি, আমি একটা ব্লাড ড্র করতে পারি, আমি স্যাচুরেশন দেখতে পারি, আমি ABG করতে পারি, আমি ট্রপায় পাঠাতে পারি, এগুলা কিন্তু সব জায়গায় হয়, তাই না। সাথে সাথে আমাদের আর কি মনে রাখতে হবে যে আমাদের আরো কি আমরা যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে আমি আরো কি টেস্ট করতে পারি। কারণ আপনি যে সব সময় হেলথ কমপ্লেক্সে প্র্যাকটিস করবেন তা না, আপনি তো টার্সারি কেয়ার হাসপাতালে করবেন, আপনি কর্পোরেট জায়গায় চাকরি করতে পারেন। আপনার যদি এই নলেজটা না থাকে তাহলে টিচাররা কিন্তু পরীক্ষাতে আপনাদের এই নলেজটাই অ্যাসেস করে দেখবে যে আপনি তো যে সবাই যে আপনি গভর্নমেন্ট চাকরি করবেন, সবাই যে আপনি হচ্ছে হেলথ কমপ্লেক্সে ট্রিটমেন্ট দিবেন, যে আমার এখানে ECGও হয় না, এখন হচ্ছে আপনার টেকনোলজিস্টও নাই, রাত্রেবেলা সে আসতে পারবে না, তাহলে হচ্ছে সেটা এক ধরনের সিচুয়েশন। সেটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে আপনি সাইনোসিস দেখছেন, লাংস ক্লিয়ার। পালমোনারি এম্বোলিজমের একটা মজার ব্যাপার হলো পেশেন্টের শ্বাসকষ্ট হবে কিন্তু লাংস ক্লিয়ার। লাংস ক্লিয়ার কি আর অন্যান্য জায়গায় খুব একটা হয় না। কখন হয়, কনভার্সন ডিসঅর্ডারে হতে পারে, যদি কোনো কারণে পেশেন্টের হচ্ছে অ্যাসিডোসিস হয় তখনও কিন্তু লাংস ক্লিয়ার থাকবে। কিন্তু যদি এটা হার্ট ফেলিওর হয় এখানে ক্রেপস থাকবে, শ্বাসকষ্ট হবে। যদি এটা নিউমোনিয়া হয় তাহলেও তার লাংসে আমরা সেই ইনফরমেশন গুলা পাবো, তাই না। প্লুরাল ইফিউশন থাকলেও সেই রকম ইনফরমেশন পাবো অস্কারটেড করলে, কিন্তু লাংস ক্লিয়ার পাচ্ছি, পেশেন্টের হচ্ছে সাইনোসিস, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এটা কি ইন্ডিকেট করে, এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এখন মজার ব্যাপার হচ্ছে এই পালমোনারি এম্বোলিজম কি খুব এমন ঘটনা যে যখন তখন সবার হচ্ছে না, যখন তখন সবার পালমোনারি এম্বোলিজম হয় না। তাহলে পালমোনারি এম্বোলিজম কাদের হচ্ছে এটা আমাকে জানতে হবে না, জানতে হবে। পরীক্ষায় টিচারদের এই পালমোনারি এম্বোলিজমের রিস্ক ফ্যাক্টরস এটা খুবই পছন্দের। আপনি যদি এটা জেনে রাখেন তাহলে কিন্তু আপনার পড়া অনেক সহজ হয়ে যাবে। ইভেন আপনাদের যে MCQ গুলো আসবে এখান থেকে রিস্ক ফ্যাক্টরস গুলা থেকেই কিন্তু কোশ্চেন আসবে।
দেখেন এখন রিস্ক ফ্যাক্টরস গুলো আপনি মনে রাখবেন কিভাবে? ওই যে আমরা মেডিসিন জানছিলাম যখন, তখন আমাদের মনে আছে না যে আমরা আরেকটা কি ডিসকাস করলাম, ভার্কোস্ট্রায়েড, যারা থ্রম্বাসকে ফর্ম করতে সাহায্য করে। সেখানে ডিসঅর্ডার কোথায় কোথায় ছিল? একটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরের সমস্যা ছিল, ভেসেলের সমস্যা ছিল, আর একটা কোথায় সমস্যা ছিল? আর একটা হচ্ছে ফ্লোতে, তাই না? এখন এই তিনটা জায়গার যে কোনো জায়গায় যদি প্রবলেম হয় সেটা ফর্ম করে থ্রম্বাস। আর থ্রম্বাসটাই আসলে এম্বোলিজমের সোর্স। যে থ্রম্বাসে একটু ধুয়ে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে, ভেঙে যাবে, ডিসলজ হয়ে যাবে, সেটাই ডিস্টেন্স প্লেসে চলে যাবে, ওটাই হচ্ছে এম্বোলিজম। ওকে, তাহলে এই জিনিসটা ফর্মেশনের জন্য কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। সেই রিস্ক ফ্যাক্টরস এই তিনটা প্রবলেম রিলেটেড। এই তিনটা প্রবলেমের মধ্যে কিছু আছে কনজেনিটাল, ঠিক আছে, কিছু আছে কনজেনিটাল, দ্যাট মিনস জেনেটিক ডিসঅর্ডার। ওকে, আর কিছু আছে অ্যাকোয়ার্ড প্রবলেম। জেনেটিক ডিসঅর্ডার গুলা কি? সাধারণত জেনেটিক ডিসঅর্ডার গুলা হচ্ছে আপনার ক্লটিং ফ্যাক্টরস অ্যাবনর্মালিটির সাথে রিলেটেড। যেমন ক্লটিং ফ্যাক্টর অ্যাবনর্মালিটিস আসলে কি? ব্লাড ভেসেলের কাজ হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে আমাদের ব্লাড ফ্লোটা যে হবে এটা সবসময় ফ্লো করতে থাকবে, ঠিক আছে। এই ফ্লো যখন করে তখন প্লেটলেটস গুলা এবং হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস গুলা সাধারণত ইনার মানে লেয়ার দিয়ে যেতে থাকে এবং পেরিফেরাল লেয়ার দিয়ে সাধারণত আরবিসি, ডাব্লিউবিসি এগুলা চলাফেরা করতে থাকে, প্লাজমা অংশগুলো যাওয়া আসা করতে থাকে। হ্যাঁ, এখন হচ্ছে যখন কোনো কারণে এদের মধ্যে প্রবলেম তৈরি হয় তখন যারা ক্লট ফর্ম করে সেই ধরনের সাবস্টেন্স গুলা, যেমন প্লাটিলেটস, যেমন ক্লটিং ফ্যাক্টরস, তারা চলে আসে কিন্তু পেরিফেরালের দিকে, মানে ভেসেলের ওয়াল বরাবর এসে যেই সব জায়গায় ভেসেল ওয়ালে কোনো ডিফেক্ট হয়েছে, সেটা ভাস্কুলাইটিসের কারণে ডিফেক্ট হতে পারে, একটা অ্যানিউরিজম হতে পারে, একটা ট্রমার কারণে হতে পারে, একটা ডিসেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে কোনো কারণে, করে কি হবে, ভেসেলের নিচে যে সাব এন্ডোথেলিয়াল অংশটা সেটা বের হয়ে আসবে। বের হলে টিস্যু ফ্যাক্টর এক্সপোজড হবে এবং ওই জায়গায় তখন প্লেটলেট গুলা জমা হবে, প্লেটলেট জমা হবে, ফিব্রিন জমা হবে, ক্লটিং ফ্যাক্টর জমা হবে, একটা প্লাগ ফর্ম করবে, প্লাগ ফর্ম করবে, তখন হচ্ছে সেই জামা একটুখানি প্লিজ মা, আচ্ছা, ক্লটটা ফর্ম করবে। এটা হচ্ছে তাহলে কিসের ডিফেক্ট? এক যে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফেক্ট। কেন হচ্ছে? যখন অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর গুলা আপার হ্যান্ড নিতে পারছে না, যখন কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আপার হ্যান্ড নিচ্ছে। কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলো সবসময় একটা ব্যালেন্স মেনটেন করে থাকে। যখন কোয়াগুলেশন ফ্যাক্টরের পরিমাণ বেড়ে যাচ্ছে, অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরের পরিমাণ কমে যাচ্ছে, সেটা কি? কনজেনিটাল ডিফেক্টের কথা বলেছি। জেনেটিক ডিফেক্টের মধ্যে যেমন প্রোটিন সি, প্রোটিনেস ডেফিসিয়েন্সি, তারপর ফ্যাক্টর 5 লেডেন ডেফিসিয়েন্সি, ঠিক আছে। এইরকম যখন হয় তখন হচ্ছে কোনো হাইপার ফিব্রিনোজেনিমিয়া, ঠিক আছে। এই কন্ডিশন গুলাতে দেখা যাচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টরস এর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, আর পেশেন্টের কি হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরস গুলার পরিমাণ কমে যাবে এবং যেই ক্লটিং ফ্যাক্টরস গুলো থাকে সাধারণত এটা ইউজ হয়ে যাওয়ার পরে এরা ডিকে হয়ে যায়, কিন্তু এদের ক্ষেত্রে ডিকেও হবে না, ইউজ মানে এরা সবসময় অ্যাক্টিভ থেকেই যাবে, আলটিমেটলি এরা অনেক বেশি ক্লট ফর্ম করে, ঠিক আছে। আর অ্যাকোয়ার্ড কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে কি? যেমন ধরেন একটা পেশেন্টের রেনাল ফেলিওর আছে, সেই পেশেন্টের একটা প্রথ্রম্বোজেনিক কন্ডিশন, পেশেন্টের এমআই এর পেশেন্ট একটা ক্যান্সারের পেশেন্ট, এছাড়া আর কি হতে পারে, প্রেগনেন্সির পেশেন্টটা হচ্ছে ওসিপি খায়, ঠিক আছে। কিছু ডিসঅর্ডার আছে যেমন এসএলই, তারপর আছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, তারপর মানে এই যে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট, হার্ট ফেলিওরের পেশেন্ট, এগুলার সাথে সাথে আরো কিছু আর্থ্রোজেনিক কন্ডিশন আছে। যেমন একটা পেশেন্টের হচ্ছে ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচারটা আপনি কারেক্ট করলেন, কিন্তু কারেক্ট করার পরে তাকে আপনি 6 সপ্তাহ বেড রেস্ট দিয়ে রেখেছেন, প্লাস্টার করা আছে। এই যে ইমমোবিলাইজেশন, ক্রনিক ইমমোবিলাইজেশন, এটা থেকেও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ পালমোনারি এম্বোলিজম। সেই সাথে যাদের এর আগে কখনো হচ্ছে এম্বোলিজম হয়েছে,
ঠিক আছে, যাদের জীবনে কখনো এর আগে এম্বোলিজম হয়েছে তার ক্ষেত্রে এম্বোলিজম হওয়ার চান্স অনেক বেশি। যার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরস পারসিস্টেন্টলি থাকবে তাদের ক্ষেত্রেও সেকেন্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। কোনো পেশেন্ট দেখা যাচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ আছে, তাদেরও এরকম সম্ভাবনা থাকবে। আবার কোনো পেশেন্টের আছে কি যে হচ্ছে ক্লটিং ডিসঅর্ডার আছে, সে ওষুধপত্র খায়, কোনো কারণে সে ওষুধগুলো বন্ধ করে রেখেছে, ঠিক আছে। যেমন কিছু ড্রাগস তো নিজেই বাড়িয়ে দেয়, যে বললাম না যে ওসিপি হচ্ছে এই ধরনের ড্রাগস গুলা, কিছু হরমোনস আছে আপনার হচ্ছে প্রথ্রম্বোজেনিক কন্ডিশন তৈরি করে। আবার কিছু ক্যান্সার আছে যেগুলাতেও আপনার কিন্তু হচ্ছে এই যে বিভিন্ন অর্গানে আপনার এম্বোলিজম হওয়ার টেন্ডেন্সি, থ্রম্বাস হওয়ার টেন্ডেন্সি বাড়িয়ে দেয়। যেমন হচ্ছে যারা মিউসিনাস ক্যান্সার গুলা, কোন ধরনের ক্যান্সার হতে পারে, যেমন প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, হ্যাঁ, এরা হচ্ছে সাধারণত এই মিউসিন জিনিসগুলা অনেকটা ক্লটের মতো ফর্ম করে এবং হচ্ছে ক্লটের মতো ফর্ম করে এবং আলটিমেটলি আমি এই যে মজার সরি আমার ছেলেমেয়েরা, আচ্ছা এরাই আর থ্রম্বাস ফর্ম করবে এবং যারাই থ্রম্বাস করবে তারাই এম্বোলিজম করবে। ওকে, এম্বোলিজম আর থ্রম্বাসের মেইন পার্থক্যই ছিল সাধারণত থ্রম্বাসটা যেখানে হচ্ছে সেখানে আটকে থাকবে আর এম্বোলিজমটা দূরে চলে যাবে। আর বলেছি পালমোনারি এম্বোলিজম তার মানে এটার এইগুলাই হচ্ছে তার রিস্ক ফ্যাক্টরস। এখন পালমোনারি এম্বোলিজমের পেশেন্টদের সবচেয়ে কমন সোর্স কিন্তু ডিপ ভেইন থ্রম্বোসিস। এটা আমি আগেও একবার বলেছি, ডিপ ভেইন থ্রম্বোসিসের সবচেয়ে পছন্দের জায়গা, কমন সাইট কোনটা, সেটা হচ্ছে লোয়ার লেগ, লোয়ার লিম্ব, ইউনিল্যাটারাল লোয়ার লিম্বে কোনো এক জায়গায় তার থ্রম্বাস ছিল, সেখান থেকে ডিসলস হয়ে এই পালমোনারি এম্বোলিজম হতে পারে। আর এবার পালমোনারি এম্বোলিজম আমরা কিভাবে চিনবো সেটা বলেছি, এটার প্যাথোজেনেসিস বলেছি, এটার রিস্ক ফ্যাক্টরস বলেছি, এটার হচ্ছে সিমটম বলেছি, এটার সাইন বলেছি, এটার ইনভেস্টিগেশনস বলেছি। এখন আমাদের লাস্ট কি থাকলো? লাস্ট থাকলো এই পেশেন্টগুলো আমি ডায়াগনোসিস করে ফেললাম পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হয়েছে, হাউ উই ক্যান ট্রিট দিস পেশেন্টস। এখন আমার তো বলেছি যখন হচ্ছে এই পেশেন্টগুলো ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম নিয়ে আসবে তখন আপনার ওয়েট করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তখন আপনি তাকে তাড়াতাড়ি হসপিটালাইজড করবেন, আইসিইউতে অ্যাডমিট করবেন এবং তার সব ধরনের ভেন্টিলেটরি সাপোর্ট তাকে দিতে হবে এবং তার যেখানে এম্বোলিজম হয়েছে সেটাকে ডিসোলুট করার ব্যবস্থা করতে হবে। এই ডিসোলুট করার জন্য আমরা কি ইউজ করে থাকি? ডিসোলুট করার জন্য আমরা এই পেশেন্টগুলাকে আমরা কি সাপোর্ট দিব? আমরা তাকে অ্যান্টিকোয়াগুল্যান্ট দিব, ঠিক আছে, অ্যান্টিকোয়াগুল্যান্ট দিব। আর এই পেশেন্টের যে থ্রম্বাসটা ওটাকে গুলিয়ে মানে হচ্ছে যে ডিসোলুট করার জন্য আমরা থ্রম্বোলাইটিক এজেন্টও ইউজ করব। ওকে, আর এটাকে ফার্দার প্রিভেন্ট করার জন্য আমরা তাকে আর কি দিতে পারি? অ্যাসপিরিন দিতে পারি, ডোয়াক দিতে পারি, তারপর সেই পেশেন্টগুলাকে আমরা হচ্ছে ওয়ারফিন দিতে পারি, ঠিক আছে। এখন যদি দেখা যায় খুব বেশি লার্জ থ্রম্বাস, তাহলে লার্জ এম্বোলাস, তখন এই পেশেন্টগুলাকে কিন্তু মেকানিক্যাল এম্বোলেক্টমি করা লাগতে পারে। আর যার ক্ষেত্রে বারবার রিকারেন্ট হচ্ছে তখন সেই পেশেন্টগুলাকে আমরা প্রয়োজনে মেকানিক্যাল আমরা হচ্ছে ভেনা কাভার ফিল্টার এটা ইউজ করতে পারি। আর এই যে আমরা তাকে অ্যান্টিকোয়াগুল্যান্ট গুলা দিব, কতদিনের জন্য দিব? মনে রাখতে হবে যখন একটা পেশেন্টের রিস্ক ফ্যাক্টরস আইডেন্টিফাই হয়ে গিয়েছে তখন সেই পেশেন্টকে আমি তো রিস্ক ফ্যাক্টরসটাকে রিমুভ করবই, সেই সাথে পেশেন্টকে 3 মাসের জন্য ফার্দার আরো 3 মাসের জন্য আমি তাকে হচ্ছে আমি অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি চালিয়ে যাব। আর যদি আমি পেশেন্টের আইডেন্টিফাই করতে পারি নাই তার রিস্ক ফ্যাক্টরস কি, তার কেন হচ্ছে, তাহলে তো আমি আসলে মানে অথই সাগরে আছি। তাহলে এই পেশেন্টের জন্য রিস্কগুলা কিন্তু আরেকটু বেশি। তাদের ক্ষেত্রে আমি 6 মাস থেকে 1 বছর বা প্রয়োজনে তারও বেশি আমি হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি কন্টিনিউ করে যাব। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমাদের পালমোনারি এম্বোলিজম সম্পর্কে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে আস্ক করতে পারেন, আমরা হচ্ছে সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সেটার আনসার জেনে অথবা খুঁজে হোক আপনাদেরকে জানানোর জন্য। তাহলে পালমোনারি এম্বোলিজম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি কোশ্চেন কোনটা আসবে, এটা আসলে কি জিনিস
এটার সিমটম কি থাকে, এটা আমরা কি কি ইনভেস্টিগেশনস করি, এই পেশেন্টগুলার রিস্ক ফ্যাক্টরসটা কি। ঠিক আছে, ট্রিটমেন্ট অংশ থেকে সাধারণত পার্ট 1 পরীক্ষায় কম কোশ্চেন আসে, আর এই পেশেন্টগুলার আর ম্যানেজমেন্টই দেখবেন যে পার্ট 1 এবং রেসিডেন্সি এক্সামগুলাতে কম এসে থাকে। ঠিক আছে, সবাই আপনারা ভালো থাকবেন, সবার জন্য গুড লাক, আল্লাহ হাফেজ।